ট্যাক্সদের মধ্যে রিটার্ন জমা না দিলে ট্যাক্স গণনা কিভাবে করতে হয় এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। যখন কোনো ব্যক্তি অথবা কোম্পানি ট্যাক্সদের মধ্যে রিটার্ন জমা দিবে না, তখন হচ্ছে তার জন্য ধারা হবে 174। এই 174 ধারা অনুযায়ী কর গণনা করতে হবে। যখন ট্যাক্সদের মধ্যে রিটার্ন দিবে তখন হচ্ছে ধারা হবে 173, এই অনুসারে হচ্ছে কর গণনা করতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো যদি একটি কোম্পানি ট্যাক্সদের মধ্যে রিটার্ন জমা না দেয় তাহলে তার জন্য ট্যাক্স লায়াবিলিটিটা কি হবে। এটা মনে রাখতে হবে, ট্যাক্সদের মধ্যে জমা না দিলে সেক্ষেত্রে ট্যাক্স কি হবে এটা হচ্ছে অনেকগুলা ফ্যাক্টরের উপর নির্ভর করে। এমন হইতে পারে 100 টাকা ট্যাক্স দেওয়ার কথা ছিল, সেটা 200 টাকা 300 টাকা চলে আসতে পারে। তাই বিস্তারিত আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে ট্যাক্সের ইম্প্যাক্টটা কি হয়। এটা বোঝার জন্য প্রথম হচ্ছে আমাদের 3টা সেকশন সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রথম হচ্ছে সেকশন 173 অনুসারে বলা হয়েছে রিটার্ন যখন আমরা দাখিল করব, যাদেরকে একদম আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়, যেমন ধারা 166 1, 172, 175, ওনারা কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবে। এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছে ট্যাক্স গণনা করার জন্য ক আর হচ্ছে খ একটা সংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ রিটার্নের ভিত্তিতে ধারা 163 এর উপধারা 5 এর বিধানাবলী অনুসারে করদাতা কর্তৃক প্রদেয় কর, যেটা থেকে হচ্ছে যদি অগ্রিম কোনো কর পরিশোধ করে থাকে সেটা হচ্ছে বাদ দিতে হবে। আর যখন হচ্ছে ধারা 173 অনুসারে অর্থাৎ ট্যাক্সদের মধ্যে রিটার্ন সাবমিট করা হবে না, তখন হচ্ছে ধারা চলে যাবে 174। এই ক্ষেত্রে বলা হচ্ছে যখন কর গণনা করতে হবে তখন হচ্ছে ক সমান হচ্ছে খ প্লাস খ মাইনাস গ ইন্টু ঘ ইন্টু 2%। এটার মানে হচ্ছে যখন আমরা হচ্ছে ট্যাক্স গণনা করতে যাব তখন আমাদের সর্বপ্রথম হচ্ছে খটা বের করতে হবে। এর জন্য হচ্ছে আমাদের দুইটা নিয়ম, একটা হচ্ছে অ এবং আ। অতে বলা হয়েছে কোনো প্রকার অব্যাহতি বাদ দিয়ে যে পরিমাণ কর আসে সেটাই হবে খ সরেও নাম্বার। তার পরবর্তীতে ন্যূনতম কর, সারচার্জ ও সলসুট ব্যতীত এই আইনের অধীন প্রযোজ্য বা ধার্যকৃত অন্য কোনো জরিমানা বা অঙ্ক ইহার অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ এখানে হচ্ছে সহজভাবে বলতে গেলে প্রথম হচ্ছে আমাদের ট্যাক্স গণনা করতে হবে। কিভাবে গণনা করতে হবে? সকল প্রকার অব্যাহতি বাদ দিতে হবে। যেমন যদি স্যালারি হতো, স্যালারির ক্ষেত্রে প্রথমে 1/3 অথবা 1/4 যেটা কম এটা বাদ দেওয়ার, এটা একটা অব্যাহতি, এটা বাদ হয়ে যাবে। এরকম করে যতগুলো অব্যাহতি থাকবে সবগুলো বাদ হয়ে যাবে। সেই সাথে যদি কোনো প্রকার কোম্পানি ক্ষেত্রে রিডিউস ট্যাক্স রেট থাকে, যেমন রেট ট্যাক্সের হচ্ছে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 27.5%, এখন যদি কোনো রিডিউস রেটের যেটা 10% হইতে পারে, 12% হইতে পারে, এরকম যদি কোনো ট্যাক্স থাকে তাহলে অবশ্যই এটা রেগুলার রেটে হয়ে যাবে। সেই সাথে যদি কোনো ট্যাক্স অগ্রিম পরিশোধ করা হয়ে থাকে সেটা আর হচ্ছে যত টাকা ট্যাক্স আসতেছে এই দুইটা বাদ দিয়ে ওইটার উপর হচ্ছে 2% ইন্টারেস্ট কাউন্ট করতে হবে। কিভাবে কাউন্ট করতে হবে সেটা হচ্ছে ঘ নিয়মে। এটাতে বলা হচ্ছে সর্বোচ্চ 24 মাস পর্যন্ত কাউন্ট করা যাবে। তাহলে যদি সামারিটা হয় সেক্ষেত্রে হচ্ছে প্রথমে সকল আয়ের ক্ষেত্রে সকল প্রকার অব্যাহতি বাদ দিয়ে নিয়মিত হারে ট্যাক্স গণনা করতে হবে। ট্যাক্স নিয়মিত হারে গণনা করার পর তারপর এটা থেকে হচ্ছে অগ্রিম যদি কোনো কর পরিশোধ করা হয় এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যে পরিমাণ কর প্রদেয় আছে এর উপর হচ্ছে 2% ইন্টারেস্ট প্রতি মাসিক হিসাবে যত মাস সেটা সর্বোচ্চ 24 মাস পর্যন্ত কাউন্ট করতে হবে। এটা হচ্ছে কর গণনা করার ক্ষেত্রে। তারপর এখানে হচ্ছে আরো একটা ধারা প্রযোজ্য, সেটা হচ্ছে 266 ধারা। এখানে হচ্ছে জরিমানার ক্ষেত্রে বলা হচ্ছে যে পূর্ববর্তী বছরে যে পরিমাণ কর পরিশোধ করা হয়েছে আয়ের উপর তার 10%, যেটা হচ্ছে ন্যূনতম 1000 টাকা হবে, এবং এটা যদি চলতে থাকে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য 50 টাকা জরিমানা দিতে হবে। তারপর হচ্ছে আমাদের যেটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে এখানে আমাদের যারা একদম নতুন করদাতা তাদের ক্ষেত্রে এই জরিমানা সর্বোচ্চ 5000 টাকা হবে। আর পুরাতন করদাতাদের যে জরিমানাটা হবে বিগত বছরে যে পরিমাণ কর পরিশোধ করছে তার 50%-এর বেশি কোনো কর হবে না। অর্থাৎ এই সাধারণত হচ্ছে কর গণনা করতে হবে 174 ধারা অনুসারে, জরিমানা দিতে হবে
166 ধারা অনুসারে। এখন আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই সেক্ষেত্রে আমরা ইমপ্যাক্টটা দেখতে পারবো আসলে কি পরিমাণ ডিফারেন্স আসতে পারে। এর জন্য হচ্ছে ধারা 173 অনুসারে আমাদের শুরুতে হচ্ছে কর গণনা করতে হবে। এটা গণনা করার সময় আমাদের যদি আমরা একটু সামারি বলি, প্রথম হচ্ছে যখন আমরা কোনো কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন করব সেক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের যেটা অডিটের রিপোর্ট থাকে এটার হচ্ছে শুরু করতে হবে প্রথমে প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে বাদ দিতে হবে আইটেমস অফ ইনকাম টু বি কনসিডার সেপারেটলি, অর্থাৎ যেগুলো বিজনেস ইনকাম না এখানে হচ্ছে এই ইনকামগুলোকে বাদ দিয়ে আলাদা করে দেখাইতে হবে। তাহলে আমরা এফডির ইন্টারেস্ট, এসটিডি ইন্টারেস্ট, রেন্ট ইনকাম যা যা আছে সবগুলো হচ্ছে আমরা নোটস থেকে দেখে ধরে ধরে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর দেখলাম এখানে বিজনেস ইনকাম আসতেছে 3,85,55,597। তারপরে এর সাথে হচ্ছে আমাদের যোগ করতে হচ্ছে আইটেমস অফ এক্সপেন্স টু বি কনসিডার সেপারেটলি। এই খরচগুলো হচ্ছে আলাদাভাবে গণনা করতে হবে। এর মধ্যে প্রধানত থাকে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হচ্ছে এখানে অ্যাকাউন্টিং যে ডেপ্রিসিয়েশনটা হয় এটা হচ্ছে এখানে চলে আসবে, অর্থাৎ যোগ করে নিতে হবে। তারপর অ্যাডমিনিস্ট্রেবল এক্সপেন্সের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে এনবিআর এর যে ডেপ্রিসিয়েশনটা এইটা হচ্ছে বাদ দেওয়া যাবে, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার রেট আর হচ্ছে এনবিআর কর্তৃক ট্যাক্স ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের রেটটার পার্থক্য থাকে, যেটাকে আমরা ডেফার ট্যাক্স হিসাবে দেখাই। এখন এটা হচ্ছে আমাদের প্রথমে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটা থাকবে এটা যোগ করতে হবে, তার থেকে হচ্ছে যেটা এনবিআর এর যে ডেপ্রিসিয়েশন অর্থাৎ থার্ড শিডিউল অনুসারে যেটা আসে এইটা হচ্ছে এখানে বিয়োগ করে দিতে হবে। তারপর আমাদের বিজনেস ইনকামটা পেয়ে যাব। প্রথম হচ্ছে আমাদের সেকশন 163 যেটা আদার দেন ইনকাম, অর্থাৎ আমাদের হচ্ছে 56 যে ব্যাপারটা আছে এটা বাদে হচ্ছে আমাদের যে পরিমাণ বিজনেস ইনকাম আসে সেটা হচ্ছে আমাদের আলাদা করে দেখাতে হবে। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার হচ্ছে 56 ধারা অনুসারে, সেটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা ধারা কোম্পানির ক্ষেত্রে। যদি কোনো খরচ ডিসঅ্যালাউ করা হয়, 4টা খরচ আছে এর মধ্যে একটা পারকুইজিট, বিজ্ঞাপন, এরকম 4টা খরচ ছাড়া বাকি যা খরচগুলো আছে আন্ডার সেকশন 55 এ সেই খরচগুলা হচ্ছে যখন ডিসঅ্যালাউ হবে অর্থাৎ কোনো টিডিএস দেওয়া হবে না তখন হচ্ছে আমাদের যেটা হবে 56 এ চলে যাবে, সেখানে হচ্ছে ট্যাক্স দিতে হবে রেগুলার রেটে। এখানে আমরা দেখতাম যখন আমরা 173 ধারা অনুসারে গণনা করতে যাচ্ছি, অর্থাৎ টিডিএস ধরলাম যে সবগুলা খরচের উপর টিডিএস সুন্দর করে জমা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো 56 ধারায় কোনো এক্সপেন্স আসতেছে না। তাহলে আমরা এখানে টোটাল বিজনেস ইনকাম ইনক্লুডিং এ এবং বি, টোটাল বিজনেস ইনকাম কত হচ্ছে এটা আমরা দেখালাম। তারপর হচ্ছে আমাদের আসে রেন্ট ইনকাম। রেন্টের ক্ষেত্রে আমরা জানি প্রথম হচ্ছে গ্রস রেন্টাল ইনকাম যেটা আছে এটা থেকে অ্যাডমিসেবল যেটা অর্থাৎ কমার্শিয়াল বাড়া দিলে 30% বাদ যাবে, বাদ দিয়ে যেটা আসতেছে এটা। তার পরবর্তীতে আমাদের যখন আমরা রেন্টাল ইনকাম বের করে ফেললাম তারপর আমার হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেটটা বের করতে হবে, যেমন ইন্টারেস্ট, এফডিআর, এসটিডি, ডিভিডেন্ড এগুলো। তারপর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস যা আছে তাই। এই সবগুলো অনুসারে আমরা এই ম্যাথে দেখতে পেলাম 3টা হেডে হচ্ছে আমরা ইনকাম পাইছি। নাম্বার 1 হচ্ছে বিজনেসে পেয়েছি, রেন্ট পেয়েছি, ফিনান্সিয়াল অ্যাসেট পেয়েছি, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই সবগুলো ইনকাম আমরা এখানে যে টোটাল হচ্ছে 5টা সেকশনে, এই 5টা সেকশনে টোটাল ইনকাম দেখালাম। আমার কাছে টোটাল ইনকাম 5,73,00,000 যেটা আসতেছে। এখন যদি আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি, প্রথম হচ্ছে আমাদের রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আমরা প্রথমে যা এটার হচ্ছে বিজনেসের ইনকামের উপর রিডিউস রেট অর্থাৎ 12% যত টাকা ট্যাক্স আসে সেটা দেখা যাচ্ছে 2টা থেকে যেটা বড় সেটা হচ্ছে আমাদের নিতে হবে। তারপর এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স ফ্রম বিজনেস, অর্থাৎ যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইনকাম সেক্ষেত্রে মিনিমাম 1% ট্যাক্স হচ্ছে ব্যাংকে কেটে রাখে যখন এটা এক্সপোর্ট প্রসিড যখন ব্যাংকে জমা হয়।
এই ২ টা থেকে অর্থাৎ এক্সপোর্ট প্রসিডের টাকাটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। এই ট্যাক্সটা যখন আমরা ২ টা কম্পেয়ার করব অর্থাৎ ১২% এর আর হচ্ছে টিডিএস, এই ২ টা থেকে যেটা বেশি এটাই হবে বিজনেসের উপর ট্যাক্স। এখন আমরা দেখতে পাচ্ছি টিডিএস এর পরিমাণটা বেশি, তাই এটা ম্যাথে চলে আসছে বেশিটা। অর্থাৎ এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, ম্যাক্স ফর্মুলা। আপনাদের যদি কারো এই ফরম্যাটটা দরকার লাগে অবশ্যই আপনারা H2B কর্পোরেটের কর্পোরেট একটা পে লিস্ট আছে, অর্থাৎ কর্পোরেট সেকশন যেটা আছে ট্যাক্সের সেকশন, ওখানে গিয়ে হচ্ছে আপনারা কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশনে আরও যে দেখা যায় ফরম্যাট সহ ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখবেন। আর নিচে ভিডিওর যে পিন কমেন্টটা থাকবে ওখানে হচ্ছে এক্সেল ফাইল ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন। এখন আমরা যখন বের করে ফেললাম যে বিজনেস ট্যাক্স কত আসছে সেটা, তার পরবর্তীতে যাবে হচ্ছে আমাদের ইনকাম ফ্রম, যেটা 56-এ ডিসঅ্যালাউ করা হয়েছে সেটা। আমরা জানি ১৭৩ দ্বারা দেওয়ার সময় এই কোম্পানিতে কোনো ডিসঅ্যালাউয়ের ব্যাপার আসে নাই, তাই এটা হচ্ছে এখানে কোনো ট্যাক্স নাই। তার পরবর্তীতে আসতে আসতে রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকামের হচ্ছে রেগুলার হচ্ছে যেটা, অর্থাৎ এই কোম্পানি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, যাদের হচ্ছে 10% থেকে বেশি শেয়ার মার্কেট অর্থাৎ পাবলিক থেকে নেওয়া হয়েছে, এর জন্য হচ্ছে এটা ট্যাক্স রেট হচ্ছে 20%, তাই সকল ইনকামের উপর ট্যাক্স হবে 20%। এটা ট্যাক্স ক্যালকুলেশন করলাম। তারপর হচ্ছে এফডিআর এর যেটা আছে সেটাও ক্যালকুলেশন করা হলো। তারপর হচ্ছে ডিভিডেন্ডের উপর যেটা আছে এটাও ক্যালকুলেশন করা হলো। আমি এটাকে ভাষায় বলতেছি কারণ আজকে যে ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ট্যাক্স ১৭৩ ধারা অনুযায়ী কি হয় সেটা দেখানো। এই রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য অবশ্যই ভিডিও আছে, এক্সেল শিট আছে, এটা একটু ডাউনলোড করে চেষ্টা করবেন। আমি আসলে মূলত আজকে ফোকাস করতে চাচ্ছি ১৭৩ ধারাতে ইম্প্যাক্টটা কি হয়। তাহলে এখানে ট্যাক্স ক্যালকুলেশন করে ফেললাম মিনিমাম সবকিছু। আমরা এখানে ক্যালকুলেশন করে সবকিছু করে দেখলাম আমাকে হচ্ছে ১৭,২শ্বর,২১২ টাকা হচ্ছে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে রিটার্নের সাথে। অর্থাৎ আমার টোটাল ট্যাক্স আসছে ১,৭,২২,২৭৭। আর উৎসে কর্তন করা আছে ৭৯,৯৮,০০০। তাহলে আমাকে ১৭,২৪,০০০ টাকা ট্যাক্স দিতে হচ্ছে। মোট ট্যাক্স হচ্ছে আমাকে দিতে হচ্ছে ১,৭২,০০,০০০। এইটা হচ্ছে যদি আমরা রেগুলার অর্থাৎ ট্যাক্স ডের মধ্যে রিটার্ন জমা দিতাম তাহলে এইটা হইতো। এখন আমরা চলে আসি ১৭৪, যেটা মূল আলোচনা আজকে। এখানে শুরুতে যেটা ছিল সেটা আমরা দেখতে পেলাম একই রকম আছে, কোনো সমস্যা নাই। যে প্রফিট যেটা ধরা হয়েছিল এটা রয়ে গেছে। তারপর হচ্ছে এখানে প্রথম অংশে যেটা এফডিআর ইন্টারেস্ট বা মানে আদার সোর্স অফ ইনকাম এটা বাদ দেওয়া হয়েছে, এগুলো সব ঠিক আছে। ডেপ্রিসিয়েশন প্রথমে যোগ করা হয়েছে, পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে, এখানে ইম্প্যাক্টটা নাই। এখন আসা যায় ইম্প্যাক্টটা হচ্ছে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 56-এ। 56-এ দেখা যায় এখানে মোট এক্সপেন্স ছিল হচ্ছে অনেক টাকা এক্সপেন্স আছে, অর্থাৎ এখানে ৫,৫৬,৪২,০৭৯ টাকা হচ্ছে এক্সপেন্স। অর্থাৎ এই এক্সপেন্সগুলো হচ্ছে ডিসঅ্যালাউ হয়ে গেছে, এর জন্য কোনো টিডিএস দেওয়া হয় নাই। এটা যেহেতু ডিসঅ্যালাউ হয়ে গেছে তখন সেটা 56-এ আদার ইনকামে হয়ে চলে আসছে। এই আদার ইনকামের উপর হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে ট্যাক্স দিতে হবে। তাহলে প্রথমে আমরা যে ইম্প্যাক্টটা দেখলাম সেটা হচ্ছে এখানে যখন আমরা 56-এ যে সেকশনের ক্ষেত্রে আমি দেখালাম এখানে কোনো কিছুই নাই, কারণ আমরা সবকিছু টিডিএস জমা দিয়ে রিটার্নটা সাবমিট করছি। কিন্তু এখানে হচ্ছে আমরা যে টিডিএসটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারি নাই, অর্থাৎ টিডিএসগুলো যখন ডিসঅ্যালাউ হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমার এটা ইনকাম হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের যেটা একটা রেন্টাল ইনকাম যেটা ছিল এটার ক্ষেত্রে হচ্ছে আমরা 30% যেটা বাদ দিতে পারতাম, অর্থাৎ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স বাবদ এটা আর বাদ দিতে পারবো না। সেক্ষেত্রে আমার ইনকাম যত টাকা হচ্ছে সেটাই আমার পুরোপুরি ইনকাম, মানে কোনো খরচ বাদ দেওয়া যাচ্ছে না, এটা ইনকাম হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা আমরা দেখলাম বিজনেসের ক্ষেত্রে যেটা ৬৩,৮৬,০০০ এটা হচ্ছে আমরা বাদ দিতে পারছি, কিন্তু এখানে এসে সেটা আর বাদ দিতে পারলাম না। তাহলে এখানেও ইনকামের পরিমাণ অনেক বেশি বেড়ে গেল। তারপর হচ্ছে ইন্টারেস্ট যেগুলো আছে এগুলোতে আসলে কোনো কিছু করার নেই, এটা রেগুলার রেটে হয়ে যাবে। এখানে যা ইনকাম আছে তা দেখালাম।
তারপরে আদার রিসিপ্ট যেটা আছে সেটাও যা আছে তাই দেখালাম। এখন আমরা দেখলাম এখানে হচ্ছে 11,93,00,000 হয়ে গেছে মোট ইনকাম। 173 ধারা অনুসারে যেটা মোট ইনকাম ছিল 5,73,66,000, এইটা এখন বেড়ে হয়ে গেছে 11,93,94,00,000 টাকা। অনেক বেশি একটা ব্যবধান হয়ে গেছে। এখন যখন আমরা এই প্রতিটা হেডে আলাদা করে দেখালাম যে কোন হেড থেকে কত টাকা ইনকাম আসছে সেটা দেখালাম। এখন যদি আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি, এখানে আমরা দেখলাম 173 ধারা অনুসারে রেট ছিল হচ্ছে 12%। এখন সেটা বেড়ে ট্যাক্সের যে রেটটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে 27.5%। এখন হচ্ছে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। তারপর আমরা আসি, এখানে দেখা যাচ্ছে আমার যখন 173 ধারা অনুসারে জমা দিছি তখন আমার 69 লাখ যেটা মিনিমাম ছিল এটা হচ্ছে আমার ট্যাক্স হচ্ছে বিজনেস ইনকামের উপর। এখন দেখা যায় এটা হয়ে গেছে 1 কোটির উপরে চলে গেছে, 1,63,00,000, মানে যেটা হোক এই পরিমাণ হয়ে গেছে, যেটা ম্যাক্সে ফর্মুলাগুলো চলে আসতেছে 1 কোটির উপরে। যখন আমরা ওখানে যে 56 অনুসারে যে এটা খরচ ডিজেল হয়েছে এটার উপর 27.5% ট্যাক্স চলে আসছে। এখানে প্রায় 1,53,00,000 টাকা ট্যাক্স চলে আসছে। তারপর রেন্টাল ইনকামের উপর রেগুলার ট্যাক্স দিতে হচ্ছে, এইটাও অনেক বেড়ে গেছে। তারপর হচ্ছে এফডিআর এর যেটা ইন্টারেস্ট ছিল বা অর্থাৎ ব্যাংক ইন্টারেস্ট, এটাও 27.5% হয়ে গেল, সেটাও অনেক বেড়ে গেছে। লাইবিলিটিস অফ ডিভিডেন্ড ইনকামে যেটা ছিল ট্যাক্স লাইবিলিটি, এটাও অনেক বেড়ে গেছে। আদার ইনকাম বেড়ে গেছে, অর্থাৎ সবগুলো হচ্ছে রেগুলার রেটে চলে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স হয়ে গেছে 3,28,00,000। এখানে শুধু ট্যাক্স ছিল টোটাল ট্যাক্স লাইবিলিটি ছিল 1,72,00,000, সেই ট্যাক্স চলে গেছে 3,28,00,000, প্রায় সেটা হচ্ছে 3 গুণ হয়ে গেছে। তারপর এখানে যদি মিনিমাম ট্যাক্স হয়, এখানে আমরা দেখা যায় 153 ধারা অনুসারে যে রিডিউসটা করতে পারতাম এটার এখন করা যাবে না, অর্থাৎ তখন আমাদের ক্ষেত্রে দেখা যাবে 0.6% যেটা ছিল এটাই থাকবে। এটা তখন আমরা রিডিউস না করে যা হয় সেটা, অর্থাৎ 0.6% হয়ে যাবে। এটাও দেখা যায় বাড়বে, সবগুলোই বেড়ে যাচ্ছে। এটা করার পর আমাদের যেটা টোটাল ট্যাক্স লাইবিলিটি আসছে 3,28,00,000, এটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে ট্যাক্স যেগুলো হচ্ছে সোর্সে পেড করছে এটাতে কোনো পরিবর্তন আসবে না। মোট ট্যাক্স লাইবিলিটি যত আসতেছে এটা থেকে হচ্ছে সোর্স ট্যাক্স, যেটা টিডিএস বলি, এআইটি বলি, সোর্সে কাটা হয়েছে, এগুলো বাদ দেওয়ার পর আমার যে ট্যাক্স আসতেছে 2 কোটি হচ্ছে 38,05,273 টাকা হচ্ছে আমাকে মোট ট্যাক্স দিতে হবে। এখন শুধু এখানেই শেষ নাই, এটা হচ্ছে শুধু ধারা 174 অনুসারে ট্যাক্স গণনা করা। আমরা যখন ধারা 174-এ গেছি তখন শুধু বলছে যে এই গণনাটা যেটা করা হয়েছে ক সমান খ প্লাস গ মাইনাস ঘ ইন্টু 2%। তার মানে হচ্ছে এখানে শুধু ট্যাক্স গণনা করার ক্ষেত্রে আমরা দেখলাম এত টাকার ট্যাক্স বেড়ে গেছে। এখন যদি আমরা 2% ইন্টারেস্ট ধরি, মনে করি এই রিটার্নটা জমা দেওয়া হয়েছে 2 মাস পর, তাহলে এখানে ইন্টারেস্ট 2% ইন্টারেস্ট 2 মাসের জন্য চলে আসতেছে 9,53,000। সেই সাথে যদি ধারা 163 যেটা সরি 166 যেটা ছিল এইটা অনুসারে যদি আমরা এখানে ফাইনগুলো ধরি, ফাইন আন্ডার সেকশন হচ্ছে 266, এটা প্রথম হচ্ছে 10% অফ লাস্ট ইয়ার ট্যাক্স। আমরা ধরলাম লাস্ট ইয়ার ট্যাক্স দেওয়া হচ্ছিল 1.5 কোটি, 1,50,00,000, এটা 10% 1,50,000 টাকা চলে আসতেছে। আর মনে করলাম 60 দিন পর এটা জমা দিছে, সেক্ষেত্রে আরও 3,000 টাকা চলে আসতেছে। এই জরিমানা আসতেছে প্রায় 1,10,06,000 জরিমানাই চলে আসতেছে। 11,06,411। এই সবগুলো যখন আমরা যোগ করব তখন হচ্ছে আমাকে 2,38,000 টাকা হচ্ছে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। যেই ট্যাক্সের পরিমাণ ছিল মাত্র 1,07,00,000, সেই ট্যাক্স চলে গেছে 2,38,00,000। এছাড়াও আরো ধরনের জরিমানা বা আরো অনেক কিছু আরোপ করা যেতে পারে,
মানে মোটামুটি এই রকমের জরিমানার সম্মুখীন হতে পারে। তাই হচ্ছে ট্যাক্সের মধ্যে রিটার্ন সাবমিট করা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমপ্লায়েন্স। এটা না করলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে এতটা সমস্যা ফেস করতে হয় না, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যেহেতু খরচ, ডিসঅ্যালাউয়ের ব্যাপার থাকে, ট্যাক্সের রেটের ডিফারেন্ট থাকে, তারপর হচ্ছে অনেক ধরনের অব্যাহতি থাকে। যেমন এটা যদি এখন এগ্রিকালচারাল ইনকাম থাকতো, সেক্ষেত্রেও এরকম ডিসঅ্যালাউ হইতো। তাহলে দেখা যায় অনেক পরিমাণ ট্যাক্স, ৩ থেকে ৪ গুণ ট্যাক্সের পরিমাণ বেড়ে যেতে পারে। ব্যক্তির ক্ষেত্রে না হলেও কোম্পানির ক্ষেত্রে অনেক সিরিয়াস একটা ইস্যু। তাই যারা হচ্ছে আমরা ট্যাক্স বেট নিয়ে কাজ করি, অবশ্যই আমাদের সবচেয়ে যেটা গুরুত্ব দেই, মানে টাইমের মধ্যে হচ্ছে রিটার্নগুলো সাবমিট করা। তারপর যেটা হওয়ার হবে, আগে হচ্ছে আমাদের রিটার্নগুলো সাবমিট করতে হবে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি জাস্ট এই ভিডিওতে দেখাতে চাইছি ১৭৩ দ্বারা যদি ট্যাক্স রিটার্ন জমা না দেওয়া হয়, অর্থাৎ ট্যাক্সের পরবর্তীতে যদি আমরা রিটার্ন জমা দিতে চাই, সেক্ষেত্রে আসলে আমার ট্যাক্স লায়াবিলিটিটা কীরকম হবে। এর সাথে হচ্ছে আপনারা যে ৩টা সেকশন আছে এটা নিয়েও কথা বললাম। আর আপনার পুরোপুরি যে যদি আমরা কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, ভ্যাট নিয়ে কাজ করতে চান অর্থাৎ শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলে যে প্লেলিস্টগুলো আছে অর্থাৎ ক্যাটাগরি আছে, ওখান থেকে অবশ্যই আপনারা বাকি ভিডিওগুলো দেখে নেবেন। ফরম্যাট ডাউনলোড করে নেবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। অবশ্যই আশা করি আপনারা শিখতে পারবেন, নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। সবার জন্য হচ্ছে শুভকামনা থাকবে। আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর